ভূতের বাড়ি। আমি অর্জুন, পেশায় একজন স্থপতি। পুরনো বাড়ির ভাঙা দেয়ালে আমি সবসময় নতুন নকশা দেখতে পেতাম। তাই শহরের বাইরে ৮০ বছরের পুরনো সেই বিশাল ম্যানশনটি যখন অবিশ্বাস্য কম দামে বিক্রি হচ্ছে শুনলাম, মনে হলো এটাই আমার স্বপ্ন। উঁচু দেয়াল, মরচে ধরা গেট, ভাঙা জানালা আর বুনো আগাছায় ঢাকা বাগান। দুপুরের রোদ তীব্র ছিল, তবু বাড়ির চারপাশে যেন এক টুকরো শীতল ছায়া আটকে আছে। প্রিয়া আমার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, অর্জুন, আমার জায়গাটা ভালো লাগছে না। এটা অন্ধকার, অস্বাভাবিক। আমি হাসলাম। বললাম, সব পুরনো বাড়িরই একটা গল্প থাকে। নীরা আন্টি দরজা খুললেন। সাদা চুল, শুকনো মুখ, চোখে অদ্ভুত তারা। তিনি বললেন, আসুন। আমি চাই বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিয়ে নিন। তখনও বুঝিনি, কেউ যখন খুব কম দামে বাড়ি ছাড়তে চায়, সে বাড়ির দেয়াল নয়, নিজের দুঃস্বপ্ন বিক্রি করে। ভেতরে ঢুকতেই দীর্ঘ করিডর আমাদের গিলে ফেল। উঁচু সিলিং, ধুলোমাখা ঝাড়বাতি, দেয়ালে পুরনো ছবির সারি। নীরা আন্টি দ্রুত হাঁটছিলেন, যেন কোনো বিশেষ ঘরের সামনে আমাদের দাঁড়াতে দিতে চান না। প্রিয়া একটি ছেঁড়া ছবির সামনে থেমে গেল। ছবিতে এক পরিবার, কিন্তু মাঝের ছোট ছেলেটির মুখ ছিঁড়ে ফেলা। প্রিয়া জিজ্ঞেস করল, এখানে আগে কারা থাকত? নীরা কাপা গলায় বললেন, অনেক পুরনো কথা। একজন ব্যবসায়ী বাড়ি বানিয়েছিলেন। পরিবার সুখী ছিল না। তারপর তিনি আমাদের রান্নাঘর দেখাতে নিয়ে গেলেন। সন্ধ্যায় আমরা জিনিসপত্র খুলছিলাম। আমি বললাম, সংস্কার করলে বাড়িটা অসাধারণ হবে। প্রিয়া বলল, আমাদের সব সঞ্চয় শেষ। যদি ভুল হয়ে থাকে? আমি উত্তর দেওয়ার আগেই দেয়ালের ভেতর থেকে খসখস শব্দ এলো। তারপর খুব দূর থেকে যেন শিশুর কান্না। প্রিয়া জমে গেল। সে বলল, তুমি শুনলে? আমি বললাম, বাতাস। কিন্তু সেই কান্না বাতাসের নয়। সেটা যেন দেয়ালের পেছনে আটকে থাকা কারো ক্ষুধার্ত শ্বাস। পরের সকালে আমার ভাই রহুল এল। বাড়ি দেখে সে মুখ বাঁকিয়ে বলল, ভাই, তুমি কিভাবে এই জায়গায় থাকতে রাজি হলে? আমি বললাম, কাঠের কাজ দেখেছিস? এই মেঝে, এই জানালা, ইতিহাস আছে। রহুল গম্ভীর হয়ে বলল, ইতিহাস আছে বলেই তো ভয়। শহরে এই বাড়ি খুব বিখ্যাত। ৫০-এর দশকে এখানে একটি পরিবার থাকত। একদিন সবাই মারা যায়। পুলিশ বলেছিল অজানা রোগ। কিন্তু লোকজন বলতো তারা একে অপরকে আঘাত করেছিল, কারণ বাড়ির ভেতরে কেউ তাদের পাগল করে দিয়েছিল। প্রিয়া কাপ নামিয়ে বলল, এই বাড়িতে মানুষ মারা গেছে? রহুল আরও বলল, তারও আগে এখানে একটি শিশু হারিয়ে গিয়েছিল। সেদিন বিকেলে প্রিয়া উপরের একটি বন্ধ দরজা খুলে ফেল। ভেতরে ছিল শিশুর ঘর। ধুলোমাখা খেলনা, ছোট বিছানা, কাঠের ঘোড়া, দেয়ালে একই ছেলেটির ছবি। তার চোখে এমন হাসি, যেন সে এখনো অপেক্ষা করছে। হঠাৎ ঘরের কোণ থেকে কান্না উঠল। এবার এত স্পষ্ট যে আমি নিজেও অস্বীকার করতে পারলাম না। সেই রাত 11টার পর দরজায় আলতো টোকা পড়ল। প্রিয়া ফিসফিস করে বলল, কে? কোনো উত্তর নেই। আবার টোকা। আমি দরজা খুললাম। বাইরে শুধু অন্ধকার করিডর আর বরফের মতো বাতাস। দরজা বন্ধ করতেই এবার পাশের ঘরের দরজায় টোকা। তারপর ওপরতলা থেকে ছোট পায়ের দৌড়ানোর শব্দ। আমি দৌড়ে গেলাম, কিন্তু করিডর ফাঁকা। সকালে আমরা পুরোহিতের কাছে গেলাম। তিনি আমাদের দেখেই বললেন, আপনারা সেই বাড়ির নতুন মালিক? তার মুখে এমন দুঃখ ছিল যেন তিনি উত্তর আগেই জানতেন। তিনি বললেন, 1945 সালে ব্যবসায়ী বিক্রম সিংহ বাড়িটি বানিয়েছিল। তার ৮ বছরের ছেলে ছিল ছোট রাহুল। বিক্রম ছিল নিষ্ঠুর, নিয়মের পাগল।
একদিন ছেলেটি নাকি তার বাবার কাগজে রং লাগিয়ে দেয়। বিক্রম রাগে তাকে বাড়ির একটি তালাবদ্ধ ঘরে বন্দি করে শাস্তি হিসেবে। আমরা চুপ করে শুনছিলাম। পুরোহিতের গলা আরো নিচু হল। তিনি বললেন, দরজা 3 দিন খোলা হয়নি। 3 দিন পরে যখন দরজা খুল, ছোট রাহুল আর বেঁচে ছিল না। ক্ষুধা, তৃষ্ণা আর ভয়ে শিশুটির জীবন থেমে গিয়েছিল। তার মা সেই দৃশ্য দেখে পাগল হয়ে যায়। বিক্রম অপরাধবোধে ভেঙে পড়ে, কিন্তু সত্যি লুকিয়ে রাখে। এরপর বাড়িতে কান্না, দরজায় টোকা, আর তালা নিজে নিজে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুরু হয়। কিছুদিনের মধ্যে বিক্রম ও তার স্ত্রী দুজনেই মারা যায়। কেউ বল আত্মহত্যা, কেউ বল বাড়ি তাদের বিচার করেছে। পুরোহিত বললেন, ছোট রাহুলের আত্মা শান্ত নয়। সে বাবাকে খুঁজছে, আর যে কেউ বাড়ির মালিক হতে আসে, তার ভেতর সে সেই বাবার ছায়া দেখে। আমরা বাড়ি ফিরে এসে সিদ্ধান্ত নিলাম পূজা হবে। প্রিয়া বলল, শিশুটাকে শান্তি দিতে হবে। আমি তখনও ভাবছিলাম যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করা যায়, কিন্তু রাত নামতেই বাড়িটা বদলে গেল। দেওয়ালগুলো যেন শ্বাস নিচ্ছে, আর শিশুর কান্না এবার শুধু শোনা নয়, অনুভব করা যাচ্ছিল। পরের সন্ধ্যায় পুরোহিত এলেন ধূপ, ফুল আর পবিত্র আগুন নিয়ে। বাড়ির মাঝখানে পূজা শুরু হলো। মন্ত্রের শব্দ করিডরে গিয়ে ফিরে আসছিল, যেন বাড়ি নিজেই মন্ত্রগুলো নকল করছে। আগুন প্রথমে শান্ত ছিল, তারপর হঠাৎ অস্বাভাবিক লাল হয়ে উঠল। প্রিয়া আমার হাত চেপে ধরল। দরজাগুলো একে একে নিজে থেকে খুলে বন্ধ হতে লাগল। পুরোহিত কাপা গলায় বললেন, হে শিশুর আত্মা, তুমি শান্তি খুঁজে পাও। তখন চারদিক থেকে একটি শিশুর কণ্ঠ ভেসে এল, আমি ক্ষমা চাই না, আমি প্রতিশোধ চাই। পুরোহিত বললেন, রাহুল, তুমি শিশু, ঘৃণা তোমাকে আটকে রেখেছে। কণ্ঠটি উত্তর দিল, আমার বাবা আমাকে ক্ষমা করেনি, তাই আমি এই বাড়িতে ঢোকা কাউকে ক্ষমা করব না। আগুন নিভে গেল। ঘর এক মুহূর্তে বরফের মতো ঠান্ডা। তারপর আমাদের সামনে মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ ফুটে উঠল, যেন কোনো শিশু অন্ধকার ঘর থেকে হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসছে। এরপর দিনগুলো একে অপরের ভেতর মিশে গেল। রাত হলেই ঘর ঠান্ডা হয়ে যেত, আয়না নিজে নিজে ফেটে যেত, রান্না করা খাবার কয়েক মিনিটে পচে যেত। প্রিয়ার ওজন কমতে লাগল, চোখের নিচে কালো দাগ। আমি নকশা আঁকতে বসলে কাগজে নিজের অজান্তে একই ঘর আঁকতাম, একটি ছোট অন্ধকার ঘর, বাইরে তালা। এক রাতে আমি শিশুর ঘরে দাঁড়িয়ে বললাম, রাহুল, আমি তোমার বাবা নই, আমি তোমার কষ্ট বুঝি, আমাদের ছেড়ে দাও। অন্ধকার থেকে উত্তর এল, তুমি আমার বাবার জায়গা নিয়েছ, এই বাড়ি এখন আমার, তুমি পালাতে পারবে না। রাহুল আমাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেল। ডাক্তার বললেন, বাড়ির ইতিহাস আপনাদের মনের উপর চাপ তৈরি করেছে। আমি রাগে বললাম, এটা বাস্তব। তিনি শান্ত গলায় বললেন, আপনি বিশ্বাস করছেন বলেই বাস্তব মনে হচ্ছে। কিন্তু আমি জানতাম, কোনো কল্পনা রাতে দরজায় ভেজা পায়ের ছাপ রেখে যায় না। আমরা নীরা আন্টির বাড়িতে গেলাম। আমি বললাম, আপনি সত্যি বলেননি। নীরা দীর্ঘক্ষণ চুপ করে থেকে বললেন, আমি ভয় পেয়েছিলাম আপনারা কিনবেন না। প্রিয়া জিজ্ঞেস করল, আপনি কি কিছু দেখেছেন? নীরার চোখ ভিজে উঠল। তিনি বললেন, আমার স্বামী রাতে শিশুর সঙ্গে কথা বলতো, কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখে। আমরা বাড়ি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু গেট পেরোলেই আবার একই করিডরে ফিরে আসতাম। 3 দিন পরে বাড়ি আমাদের যেতে দেয়, কিন্তু সে নতুন মালিক চেয়েছিল। সেদিন রাতেই আমি প্রিয়াকে নিয়ে পালাতে চাইলাম। গেটের তালা খুলছিল না। আমরা পিছনের পথে গেলাম।
সেখানে বাগান থাকার কথা, কিন্তু দেখলাম আবার বাড়ির দেয়াল। প্রতিটি দরজা অন্য দরজায় নিয়ে যায়, প্রতিটি সিঁড়ি একই শিশুর ঘরের সামনে শেষ হয়। প্রিয়া কেঁদে উঠল, অর্জুন বাইরে নেই, সবকিছু বাড়ির ভেতর। তখন বুঝলাম আমরা একটি বাড়িতে থাকছি না, আমরা এমন এক স্মৃতির মধ্যে আটকে আছি যা কখনো শেষ হয়নি। মধ্যরাতে করিডোরের শেষে একটি নতুন দরজা দেখা গেল, যা আগে ছিল না। দরজার উপরে কোনো নাম নেই, শুধু মরচে ধরা তালার দাগ। আমি দরজা ঠেলে খুললাম। ভেতরে অদ্ভুত এক ঘর। দেয়ালের সঙ্গে লোহার খাঁচা, পুরনো শিকল, ছেঁড়া কাপড়, আর মেঝেতে শুকনো খেলনার শাড়ি। প্রিয়া চিৎকার করে উঠল। দেয়ালে ঝুলছে কাগজ, যেখানে শিশুদের নাম লেখা, কিন্তু কালি ঝাপসা। ছোট রাহুলের নামটি বারবার আঁচড় কেটে লেখা। চারদিক থেকে কান্না উঠল, শুধু এক শিশুর নয়, অনেক শিশুর। ঠিক তখন বাইরে আমার ভাই রহুল পুলিশ নিয়ে আসে। জানালা দিয়ে আমি চিৎকার করলাম, আমরা বেরোতে পারছি না। পুলিশ দরজা ভাঙল, কিন্তু তারা ভেতরে ঢুকেই থমকে গেল। তারা যে ম্যানশনে ঢুকেছিল, ভেতরে সেটি আর বাড়ি নেই। ধুলোভরা করিডোর বদলে গেছে পরিত্যক্ত চিকিৎসা কেন্দ্রে। সাদা টাইলস, মরচে ধরা বিছানা, পুরনো ফাইল, আর দরজায় লেখা গবেষণা কক্ষ। বাড়ি তার আসল মুখ দেখাতে শুরু করেছে। পরে তদন্তে যে সত্যি বেরোল, তা গল্পের চেয়েও ভয়ঙ্কর। বাড়িটি শুধু বিক্রম সিংহের ম্যানশন ছিল না। 40-এর দশকে তার নিচতলায় একটি গোপন চিকিৎসা কেন্দ্র চালানো হতো। দরিদ্র শিশুদের চিকিৎসার নামে আনা হতো, তারপর তাদের উপর নিষ্ঠুর পরীক্ষা চলত। ছোট রাহুল ছিল তাদের একজন। বিক্রম শুধু পিতা নয়, সেই গবেষণার অর্থদাতা ছিল। যখন শিশুরা মরতে শুরু করল, কাগজ পুড়িয়ে ফেলা হলো, ঘরগুলো ইট দিয়ে বন্ধ করা হলো, আর উপর থেকে সাজানো হলো একটি পারিবারিক বাড়ি। কিন্তু যাদের কান্না দেয়ালের ভেতর বন্দী ছিল, তারা কখনো মাটির নিচে ঘুমোয়নি। 1 বছর পর পুলিশ রিপোর্টে লেখা হলো, অর্জুন ও প্রিয়া প্রসাদ নিখোঁজ। বাড়িটি তার ঠিকানা থেকে অদৃশ্য। নীরা দাসের অবস্থান অজানা। কয়েক মাস পরে শহরের অন্য প্রান্তে একটি তরুণ দম্পতি কম দামে এক পুরনো সুন্দর বাড়ি দেখতে এল। দরজা খুলে নীরা হাসল। বলল, খুব সাশ্রয়ী, অত্যন্ত সাশ্রয়ী। দরজা বন্ধ হতেই ভেতর থেকে শিশুর কান্না শুরু হলো। তাই যদি কখনো কম দামে পুরনো বাড়ি পাও, সাবধান। কিছু বাড়ি টাকা নেয় না, তারা মানুষ নেয়।